এই তরুণরাই হলো পরিবর্তনের মূল শক্তি, তরুণরাই হলো আগামী দিনেরও পরিবর্তনের মূল শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে এবার যে জাতীয় সংসদের ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে মোট না 12 কোটি ভোটার। এই 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার হলো তরুণ এবং যুবকরা, যারা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছে এবার। এই তরুণরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তরুণরা ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই তরুণরা ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট দিয়ে শিবিরের প্যানেলকে বিজয়ী করার মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিকে আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা এবার নতুন বাংলাদেশকে গ্রহণ করলাম এবং ছাত্র শিবিরকে বিজয়ী করলাম। এবং ওই তরুণরা ওই বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মধ্য দিয়ে তারা এটাও ইঙ্গিত দিয়েছে যে আগামী দিনে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই বিজয় থেমে থাকবে না, এই বিজয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে দুর্নীতি, টেন্ডারবাজ এবং চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করে মানে দেশপ্রেমিক দলগুলোকে, দেশপ্রেমিক এবং নেতৃত্বকে আগামী দিনে বিজয়ী করে এই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনেও এই নির্বাচনের পরিবর্তনের মূল শক্তি হবে দেশের তরুণ এবং যুবকরা। কারণ 4 কোটি ভোটার যদি একদিকে চলে যায় তাহলে এই বিজয় নিশ্চিত হবে না ভাই? ইনশাআল্লাহ। এবার তরুণদের চোখে মুখে হলো পরিবর্তনের সুর। ইনশাআল্লাহ অবশ্যই তরুণরাই আগামী দিনে বিজয় হবে। তো তরুণদের উদ্দেশ্যে যে বিষয়টি আমি বলতে চাই, আজকে বাংলাদেশের এই তরুণ যুবকদের এই শক্তিটাকে ডিমোরালাইজ করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বহু বছর ধরে ষড়যন্ত্র চলছিল। তারা তাদের দেশ থেকে ইয়াবা ঢুকিয়ে দিয়ে, মাদক ঢুকিয়ে দিয়ে আমাদের তরুণ এবং যুবকদের চরিত্রকে ধ্বংস করে আগামীর সম্পদে যেন তারা পরিণত হতে না পারে, এই জন্য তারা গভীর ষড়যন্ত্র করেছিল। এখন পর্যন্ত সেই ষড়যন্ত্র থেকে তারা বিচ্যুত হয়নি। সুতরাং আগামী দিনে তরুণদেরকে যদি এই দেশের শক্তি এবং সম্পদে পরিণত হতে হয় তাহলে মাদক মুক্ত জীবন যাপন গঠন করতে হবে আমাদেরকে। দ্বিতীয় হলো এই তরুণদের আজকে কর্মসংস্থানের, আজকে এটি দুঃখজনক, বাংলাদেশের একটা বিরাট জনসংখ্যা হলো তরুণ এবং যুবকরা যারা বেকার অবস্থায় পড়ে আছে, যাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তারা অভিভাবকদের কাছে আজকে বোঝা হয়ে গেছে, অনেকে নিজেরা ডিপ্রেশনে ভুগছে এবং অভিভাবকদেরকেও একটা কঠিন ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছে তারা। তাই আগামী দিনে আমাদের স্বপ্ন হলো আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে এক হাতে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দিতে পারে, আরেক হাত দিয়ে তারা যেন একটা প্রতিষ্ঠানের অ্যাপয়েন্টমেন্ট কার্ড যেন পেয়ে যায়। এইভাবে বেকারত্ব দূরীকরণের একটা বিরাট কর্মসূচি আমরা আগামী দিনে হাতে নেব ইনশাআল্লাহ। যাদেরকে আমরা ইতিপূর্বে এমপি বানিয়েছিলাম, যারা মন্ত্রী হয়েছিল, তারা আমাদের ভোট পেয়ে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, কিন্তু আমাদের জন্য তারা কিছু করেনি। তারা নিজের জন্য করেছে, তাদের পরিবারের জন্য করেছে, তাদের দলের জন্য তারা করেছে, কিন্তু এই ঠাকুরগাঁর মানুষের জন্য, ঠাকুরগাঁর তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তাই আগামী দিনে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই ঠাকুরগাঁয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় হবে, এই ঠাকুরগাঁয় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে কৃষি কলেজ হবে এবং এখানে ইপিজেড চালু হবে, আধুনিক মেডিকেল কলেজ, হাসপাতাল হবে। এর মধ্য দিয়ে আমরাই আগামী দিনে এখানকার তরুণ যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। শুধু তাই নয় সম্মানিত ভাইয়ের আমার, আমরা চাই আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমার তরুণ এবং যুবকদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে, প্রশিক্ষণ দেওয়ার মাত্রই, শেষ হওয়ার মাত্রই তাদেরকে প্রণোদনা হিসেবে তাদেরকে পুঁজি দিয়ে অথবা বিনা সুদে ঋণের ব্যবস্থা করে তারা যেন নিজেরাই উদ্যোক্তা হতে পারে। এই উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে নিজেরা স্বাবলম্বী হবে, আরো 10টা ছেলের দায়িত্ব নিয়ে তাদেরকে যেন স্বাবলম্বী বানাতে পারে, তার উদ্যোগ আমরাই আগামীতে নিব ইনশাআল্লাহ। আমি যুবকদের প্রতিনিধি হিসেবে এসেছি, যুবকদের প্রতিনিধি হিসেবেই কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি যুবকদের প্রতিনিধি হিসেবে যাব, যুবকদের নিয়েই কথা বলবো, যুবকদের সমস্যা নিয়ে কথা বলবো, তাদের সমস্যাগুলো তুলে ধরে তাদের সমস্যার সমাধানের জন্য সংসদে আমার পক্ষ থেকে কথা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবকরাই হলো বাংলাদেশের শক্তি এবং মূল চালিকা শক্তি, পরিবর্তনের মূল চালিকা শক্তি।
আমরা যদি ইসলামের ইতিহাস কল্পনা করি তাহলে ইসলামের ইতিহাসেও সকল পরিবর্তনের মূল উৎস হিসেবে ভূমিকা পালন করেছিল তরুণ এবং যুবকরা। আপনারা কি জানেন এই ভারতীয় উপমহাদেশে একজন বীরের আগমন ঘটেছিল যার নাম হলো মোহাম্মদ বিন কাসিম। নাম শুনেছেন? যার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 700 খ্রিস্টাব্দের সময়টাতে তিনি আগমন করেছিলেন এবং তার আগমনে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছিল। সেই সেনাপতির বয়স ছিল মাত্র 22 বছরের টকবকে যুবক। 22 বছরের একজন টকবকে যুবকের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে মুসলিম কিছু মুসলমানরা অভিযান পরিচালনা করলো, আর তার অভিযানে ভারতীয় উপমহাদেশের বড় বড় রাজা বাদশারা পরাজিত হয়ে ইসলামের পতাকা তলে আসতে বাধ্য হলো। আপনারা জানেন যে স্পেন বিজয়ের যিনি সেনাপতি তারিক বিন জিয়াদ, স্পেন বিজয়ের সেনাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়ে কিছু মুসলিম সৈন্য তার সাথে দিয়ে স্পেনে পাঠিয়েছিলেন। তারিক বিন জিয়াদের নেতৃত্বে একদল মুসলিম বাহিনী সমুদ্র পাড়ি দিয়ে তিনি স্পেনের উপকণ্ঠে উপনীত হলেন। স্পেনের উপকণ্ঠে উপনীত হওয়ার পরে দেখলেন সামনে বিশাল এক সজ্জিত শত্রু বাহিনী, যাদের প্রত্যেকের হাতে ভারী অস্ত্র এবং তাদের প্রস্তুতি অনেক বেশি। তাদের যিনি সেনাপতি ছিলেন খুবই অভিজ্ঞ এবং বিশাল দেহের অধিকারী, এবং তাদের হুঙ্কার গর্জন, তাদের উল্লাস পুরো পরিবেশকে এতটাই আতঙ্কগ্রস্ত করে তুলেছিল যে প্রথমের দিকে মুসলমানদের মধ্যে কিছুটা ভয় তৈরি হয়ে গেল। তারিক বিন জিয়াদ চৌকুর সেনাপতি, তরুণ সেনাপতি, যুবকদের সেনাপতি, তিনি এই অবস্থা বুঝতে পেরে মুসলমান বাহিনীকে উদ্দেশ্য করে প্রথমে যে নির্দেশটা দিলেন সেই নির্দেশটা হলো, বললেন আমরা যেই লঞ্চ এবং জাহাজগুলোতে পাড়ি দিয়ে স্পেনের উপকণ্ঠে এসেছি এই লঞ্চগুলো আগে পুড়িয়ে দেওয়া হোক। নির্দেশ মোতাবেক সেই লঞ্চগুলো পুড়িয়ে দেওয়া হলো এবং পরের নির্দেশনা তিনি দিলেন, এবার আমাদের সামনে পথ হলো দুইটা। একটি পথ হলো পিছনের পথ, সামুদ্রিক পথ। এই পথে পাড়ি দিয়ে এখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, তার মানে এটা হলো মৃত্যুর পথ। আর সামনের পথটা হলো জিহাদের পথ। এই জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যদি তোমরা বিজয় অর্জন করো তাহলে গাজী, এটা আল্লাহর কাছে খুবই সম্মানিত একটা মর্যাদার পরিচয়। আর যদি এই যুদ্ধে তোমরা নিহত হও, শাহাদাত বরণ করো, তাহলে তোমরা হলো শহীদ, এবং শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে খুব প্রিয় মর্যাদা। মুসলমানরা বুঝে গেল এবার কি করতে হবে। এই তরুণ সেনাপতির এই উদ্দীপ্ত বক্তব্য শুনে তরুণরা, ওই সৈন্যরা উজ্জীবিত হয়ে আবার সামনের পথকে গ্রহণ করলো যে না, আমাদের পথ একটাই, সেই পথটা হলো সামনের পথ, জিহাদের পথ। এবং সেই জিহাদের পথ অবলম্বন করে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানরা জয়ী হলো। আলহামদুলিল্লাহ। কার নেতৃত্বে জয়ী হলো ভাই? তরুণ সেনাপতি, মাত্র 21 বছরের একজন টকবকে যুবক তারিক বিন জিয়াদের নেতৃত্বে বিরাট এক বিজয় চলে আসলো। আমরা তো এখানে যারা উপস্থিত হয়েছি তাদের বয়স তো হলো 40 বছর পার হয়ে গেছে, তাই না? কি 40-এর নিচে আছে? 22 বছরের যুবকরা আসো নাকি তোমরা? কেউ হাত তোলো তো দেখি একটু। আছে 22 বছরের যুবকরা? এই তো অনেক আছে। 25-এর নিচে যারা আছে হাত তোলো। 25-এর নিচে যারা, অনেক আছে। আলহামদুলিল্লাহ। তার মানে এই তোমাদের মতোই তারিক বিন জিয়াদ একটা সময় স্পেন বিজয় নিয়ে আসলো, মোহাম্মদ বিন কাসিম ভারতের উপমহাদেশের বিজয় নিয়ে আসলো। তোমরা হলো বিজয়ী সৈনিক ইনশাআল্লাহ আগামী দিনের। সুলতান মোহাম্মদ ফাতে, কি একটু চুপ করতে হবে, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। মোহাম্মদ বিন কাসিম, সুলতান মোহাম্মদ ফাতে, এটা নাম, সুলতান মোহাম্মদ ফাতের নাম শুনেছেন আপনারা? সুলতান মোহাম্মদ ফাতে হলো ইস্তাম্বুল বিজয়ের অন্যতম সেনানায়ক। আন্দালুস বিজয়ের বহুদিন ধরে ইহুদিরা এই ইস্তাম্বুল দখল করেছিল। তাদের পূর্বপুরুষরা একের পর এক অভিযান চালিয়েছে, কেউ বিজয় অর্জন করতে পারেনি, সবাই পরাজয় বরণ করে সেখান থেকে ফিরে এসেছে। ছোটবেলা থেকেই এই দৃশ্যগুলো সে দেখেছিল, আর ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো যদি একটা সময় এই দায়িত্ব যদি তার কাঁধে আসে, তিনি এই অভিযান যদি পরিচালনা করতে পারেন, তাহলে তিনি এই বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন। একটা সময় 22 বছর বয়সে তার উপরে দায়িত্ব চলে আসলো এই ইস্তাম্বুলে অভিযান পরিচালনা করার জন্য, এবং তার উপরে দায়িত্ব আসলো, এবং এই দায়িত্ব নিয়ে তিনি ইস্তাম্বুল আক্রমণ করলেন এবং ইহুদিদেরকে
কাফেরদেরকে সেখানে পরাজিত করে ইসলাম দলের বিজয়কে তিনি নিশ্চিত করলেন। এভাবে ইসলামের ইতিহাসে যুবকদের দ্বারাই পরিবর্তন এসেছে, যুবকরাই বিজয়ী নিশানা ছিনিয়ে নিয়েছে। যদি বাংলাদেশের ইতিহাস বলি, 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে যারা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাকে যারা আমাদের স্থান দিল, তাদের বয়স তো মনে হয় অনেক ছিল, তাই না? তাদের বয়স কিরকম ছিল? 18 থেকে 25। এই তরুণ যুবকরা না, ছাত্ররা না? তার মানে 52 ভাষা আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তরুণরা, তাই না? এরপরে 69-এর গণঅভ্যুত্থান যদি চিন্তা করি, সেখানেরও মূল চালিকা শক্তি ছিল হলো তরুণরা। 71-এর স্বাধীনতা যুদ্ধেও এদেশের দামাল সন্তানেরা তারা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। আবার যদি আমরা চিন্তা করি 81 থেকে 90 পর্যন্ত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেও একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিল। আর সর্বশেষ আমরা গত বছর দেখলাম, আগের ইতিহাসগুলো এতটা আমাদের মনে নেই। আমরা 81, আমার জন্ম হয়েছে হলো 80-র শেষ দিকে, তো সেই হিসেবে ওই সময়টা খুব বেশি আমার মনে নেই। তবে 91 সালের ইলেকশনটা খুব মনে আছে আমার, কারণ সেই সময় আমি অনেক দাঁড়িপাল্লায় গেছিলাম, অনেক স্লোগান দিতাম ওই সময় ছোটবেলায়। তো সর্বশেষ আমরা দেখলাম 2024-এর 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যারা রাজপথে গুলির সামনে বুক চেতিয়ে লড়াই সংগ্রাম করে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপহার পেশ করলেন, তারা তো এদেশের তরুণ যুবকরা, তাই না ভাই? সুতরাং এই তরুণরাই হলো পরিবর্তনের মূল শক্তি, তরুণরাই হলো আগামী দিনেরও পরিবর্তনের মূল শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে এবার যে জাতীয় সংসদের ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে মোট 12 লক্ষ ভোটার। এটা কি জানেন আপনারা? 12 লক্ষ ভোটার হবে না, 12 কোটি ভোটার। এই 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার হলো তরুণ এবং যুবকরা, যারা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছে এবার। এই তরুণরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তরুণরা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই তরুণরা ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট দিয়ে শিবিরের প্যানেলকে বিজয়ী করার মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিকে আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা এবার নতুন বাংলাদেশকে গ্রহণ করলাম এবং ছাত্র শিবিরকে বিজয়ী করলাম। এবং ওই তরুণরা ওই বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মধ্য দিয়ে তারা এটাও ইঙ্গিত দিয়েছে যে আগামী দিনে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই বিজয় থেমে থাকবে না, এই বিজয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে দুর্নীতি, টেন্ডারবাজ এবং চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করে মানে দেশপ্রেমিক দলগুলোকে, দেশপ্রেমিক এবং নেতৃত্বকে আগামী দিনে বিজয়ী করে এই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনেও এই নির্বাচনের পরিবর্তনের মূল শক্তি হবে দেশের তরুণ এবং যুবকরা। কারণ 4 কোটি ভোটার যদি একদিকে চলে যায়, তাহলে এই বিজয় নিশ্চিত হবে না ভাই? ইনশাআল্লাহ। এবার তরুণদের চোখে মুখে হলো পরিবর্তনের সুর। ইনশাআল্লাহ অবশ্যই তরুণরাই আগামী দিনে বিজয় হবে। তো তরুণদের উদ্দেশ্যে যে বিষয়টি আমি বলতে চাই, আজকে বাংলাদেশের এই তরুণ যুবকদের এই শক্তিটাকে ডিমোরালাইজ করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বহু বছর ধরে ষড়যন্ত্র চলছিল। তারা তাদের দেশ থেকে ইয়াবা ঢুকিয়ে দিয়ে, মাদক ঢুকিয়ে দিয়ে আমাদের তরুণ এবং যুবকদের চরিত্রকে ধ্বংস করে আগামীর সম্পদে যেন তারা পরিণত হতে না পারে, এই জন্য তারা গভীর ষড়যন্ত্র করেছিল। এখন পর্যন্ত সেই ষড়যন্ত্র থেকে তারা বিচ্যুত হয়নি। সুতরাং আগামী দিনে তরুণদেরকে যদি এই দেশের শক্তি এবং সম্পদে পরিণত হতে হয়, তাহলে মাদক মুক্ত জীবন যাপন গঠন করতে হবে আমাদেরকে। দ্বিতীয় হলো, এই তরুণদের আজকে কর্মসংস্থানের, আজকে এটি দুঃখজনক, বাংলাদেশের একটা বিরাট জনসংখ্যা হলো তরুণ এবং যুবকরা যারা বেকার অবস্থায় পড়ে আছে, যাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তারা অভিভাবকদের কাছে আজকে বোঝা হয়ে গেছে, অনেকে নিজেরা ডিপ্রেশনে ভুগছে এবং অভিভাবকদেরকেও একটা কঠিন ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছে তারা। তাই আগামী দিনে আমাদের স্বপ্ন হলো আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে
এক হাতে যারা তারা যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দিতে পারে, আরেক হাত দিয়ে তারা যেন একটা প্রতিষ্ঠানের অ্যাপয়েন্টমেন্ট কার্ড যেন পেয়ে যায়। এইভাবে বেকারত্ব দূরীকরণের একটা বিরাট কর্মসূচি আমরা আগামী দিনে হাতে নেব ইনশাআল্লাহ। আমরা এই ঠাকুরগাঁয় যদি চাই, আজকে ঠাকুরগাঁয় আমাদের কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এই ঠাকুরগাঁয় ইপিজেড চালু হয়নি, এই ঠাকুরগাঁয় মেডিকেল কলেজ হাসপাতাল নেই, এই ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় নেই, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কৃষি কলেজ নেই। এই সকল প্রতিষ্ঠান যদি এই ঠাকুরগাঁয় থাকতো তাহলে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো এই প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু এই সকল প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের ঠাকুরগাঁর বেকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি করা যায়নি। তাই আগামী দিনে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ যাদেরকে আমরা ইতিপূর্বে এমপি বানিয়েছিলাম, যারা মন্ত্রী হয়েছিল, তারা আমাদের ভোট পেয়ে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, কিন্তু আমাদের জন্য তারা কিছু করেনি। তারা নিজের জন্য করেছে, তাদের পরিবারের জন্য করেছে, তাদের দলের জন্য তারা করেছে, কিন্তু এই ঠাকুরগাঁর মানুষের জন্য, ঠাকুরগাঁর তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তাই আগামী দিনে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই ঠাকুরগাঁয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় হবে, এই ঠাকুরগাঁয় ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে কৃষি কলেজ হবে, এবং এখানে ইপিজেড চালু হবে, আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল হবে। এর মধ্য দিয়ে আমরাই আগামী দিনে এখানকার তরুণ যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। শুধু তাই নয় সম্মানিত ভাইরা আমার, আমরা চাই আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমার তরুণ এবং যুবকদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে, প্রশিক্ষণ দেওয়ার মাত্রই, শেষ হওয়ার মাত্রই তাদেরকে প্রণোদনা হিসেবে তাদেরকে পুঁজি দিয়ে অথবা বিনা সুদে ঋণের ব্যবস্থা করে তারা যেন নিজেরাই উদ্যোক্তা হতে পারে। এই উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে নিজেরা স্বাবলম্বী হবে, আরো 10টা ছেলের দায়িত্ব নিয়ে তাদেরকে যেন স্বাবলম্বী বানাতে পারে, তার উদ্যোগ আমরাই আগামীতে নিব ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের যুবকদের, তরুণদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া, কারণ মাদক মুক্ত থাকার জন্য আমার তরুণ এবং যুবকদেরকে খেলাধুলার আয়োজনের মধ্যে রাখতে হবে, সাংস্কৃতিক চর্চার মধ্যে তাদেরকে রাখতে হবে। কিন্তু আজকে ইউনিয়নগুলোতে যে আমরা খেয়াল করি, তার ইউনিয়নগুলোতে আমাদের খেলাধুলার জন্য বড় কোনো মাঠ নেই। একটা সময় মাঠ ছিল, এই মাঠগুলো আজকে বিল্ডিং দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, খেলাধুলার কোনো মাঠ নেই। আমার আগামী দিনের টার্গেট হলো, আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে প্রথম কাজ করবো এই ঠাকুরগাঁ জেলার যে স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামটাকে জাতীয় মানে উন্নতি করে এখানে যেন জাতীয় মানের খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়, তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটি করব, প্রত্যেকটা ইউনিয়নে বড় বড় খেলার মাঠ আমরা তৈরি করব এবং সাংস্কৃতিক কেন্দ্র আমরা প্রতিষ্ঠিত করব, যে খেলার মাঠগুলোতে আমার তরুণ যুবকরা খেলাধুলা করবে, যে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে আমার তরুণ যুবকরা সেখানে সুস্থ ধারার সংস্কৃতি সেখানে চর্চা করবে। এর মধ্য দিয়ে সুস্থ রূপে, সুন্দর রূপে আগামীর সমাজ এবং জাতির সম্পদ আমার তরুণ যুবকরা বেড়ে উঠবে, এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন হতো, আমাদের পরিকল্পনা হলো আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে একটি আইটি পার্ক আমরা প্রতিষ্ঠিত করব। প্রত্যেকটা ইউনিয়নে ডিজিটাল যে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ, যে ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে আমরা প্রশিক্ষণ দেব, আইটি প্রশিক্ষণ দেব, এর মধ্য দিয়ে তারা যেন প্রত্যেকে ফ্রিল্যান্সার হতে পারে, তার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ আগামী দিনে। এভাবেই যুবকদেরকে কর্মমুখী করার জন্য, যুবকদেরকে মানে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য নানামুখী স্বপ্ন এবং পরিকল্পনা আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় করেন, এই পরিকল্পনাগুলো এক এক করে আমরা এই ঠাকুরগাঁয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তাই আমি সর্বশেষ আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা, আমরা কি আগামী দিনে পরিবর্তন চাই? আমরা কি আগামী দিনে আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক, এর জন্য যে উদ্যোগগুলো আমরা নিতে চাই, তার পক্ষে কি আপনারা আছেন? যারা ইতিপূর্বে আমাদের দায়িত্ব নেয়নি, আমাদের এই কাজগুলো করেনি, এবার কি তাদেরকে আমরা সুযোগ দেব নাকি দেব না? দেব না। এবার নতুন করে যারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, তাদের পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তাই আসুন, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি হবে তরুণদের বিজয়, যুবকদের বিজয় ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যে বাংলাদেশ গঠন হবে, এই বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, আগামী নির্বাচনটাকে আমরা সুন্দরভাবে নেব। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের তরুণ এবং যুবকদের জন্য। যুবকরা এবং তরুণরা যদি নিজের মতো করে আগামীর বাংলাদেশকে গঠন করতে চায়, তাহলে এই নির্বাচনে তাদেরকে মাথা দিতে হবে। কারণ ইতিমধ্যে একটা অপশক্তি, যারা ইতিপূর্বে কয়েকবার ক্ষমতায় ছিল,
ক্ষমতায় যাওয়ার পরে আমাদের জন্য কিছুই করতে পারেনি। বিগত 1 বছর ধরে যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে, যারা মানুষের মন থেকে যারা ছিটকে পড়েছে, তারা এখন ষড়যন্ত্রমূলকভাবে বেশি শক্তি ব্যবহার করে তারা আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। সেই সুযোগ কি আমরা করে দেব? করে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সাথে আছি। যেখানেই সমস্যা দেখবেন আমাকে খবর দেবেন। কোন সেন্টারে যদি কেউ বেশি শক্তি ব্যবহার করে, যদি সেন্টার দখল করার জন্য আসে, কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই করার জন্য আসে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে হাত দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করার জন্য আসবে, যে হাত দিয়ে সেন্টার দখল করার জন্য আসবে, সেই হাতকে আপনারা ভেঙে দিয়ে তাকে লোলা বানিয়ে দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের সকল ন্যায়সঙ্গত কাজের সাথে আমার সাপোর্ট আপনাদের থাকবে। কিন্তু আপনারা অন্যায় করবেন না, আপনারা ধৈর্য ধারণ করবেন। কিন্তু এই ধৈর্য ধারণের অর্থ এই নয় যে তারা আমাদের মাথার উপরে তারা নাচতে শুরু করবে। এই সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় কাউকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। এবার তরুণরা জেগে উঠেছে, এই জাগরণকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। এই জাগরণ বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে বলে গেছেন, আবু সাঈদ মুগ্ধ সেই শারীরিক যুদ্ধ যতক্ষণ পর্যন্ত তরুণদের বাংলাদেশ গঠন হবে না, তরুণদের মনের বাংলাদেশ গঠন হবে না, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে অবিরাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।